এক জামাত নেতা তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এই কথাও বলেছেন যে রোজার সময় মহিলারা রাস্তায় বেরোবে না, বেরোলে তাদেরকে সমস্ত কিছু ঢেকে তারপরে বেরোতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সমাজে, একজন নারী হিসেবে আমি এটা আপনার কাছে জানতে চাইবো যে আমি কি পড়বো সেটা তো একান্ত আমার ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। সেক্ষেত্রে রোজার সময় একজন নারী সে রাস্তায় বেরোতে পারবে না, সে কি পড়বে না পড়বে সেটাও এই ধরনের যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা ঠিক করে দেবেন? এটা হতে পারে কখনো? এগুলা এত অ্যানাক্রোনিস্টিক। আমাদের মারা, মাসিরা, ফুপুরা, খালারা যখন বড় হয়েছিলেন আমরা শুনেছিলাম পাকিস্তান নাকি এরকম বলতো, এবং তারা তখন প্রতিবাদ করেছিল যে এটা তো সরকার বা রাষ্ট্রের বিষয় না, আমরা কি পড়বো, আমরা কি গান গাইবো, আমরা স্টেজে উঠে নাচবো কি গান গাইবো সেটা একান্তই আমাদের নিজস্ব বিষয়। এবং আমরা কিন্তু বেড়ে উঠেছি, বড় হয়েছি, খেলাধুলা করে কি পোশাক পরবো না পরবো এগুলো নিয়ে আমাদের কিন্তু এটা আমরা রিলেট করতে পারি না। কিন্তু আমাদের যারা কন্যা আজকে তাদেরকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে, এবং ইট ইজ সো অ্যানাক্রোনিস্টিক, মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে এটা তুলে নিয়ে এসেছে। আমরা এটাকে একেবারে রিলেট করতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর ইউনূস যিনি নারী ক্ষমতার জন্য কাজ করেছেন, ওনার যে সাইলেন্স, এই সাইলেন্সটা এত প্রকট ভাবে এবং পেইনফুলি, ইট ইজ সো লাউড যে উনি এটার এগেনস্টে ওনার সরকার কেন কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং সেই জায়গাটা আমি ফিরে যাচ্ছি, এটাকে আমরা বলি ইম্পিউনিটি, অর্থাৎ একটা আপনার ধোয়া জাল করে যারা অপরাধী তাদেরকে লাই দেয়া হচ্ছে, তাদেরকে অপরাধ করার জন্য একটা লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং এইটা আমি মনে করি সবচেয়ে বেশি দুঃখজনক এবং প্রবলেম্যাটিক বর্তমানে। এবং মোহাম্মদ ইউনূস তিনিও তো প্রচুর যারা জিহাদিরা রয়েছেন তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। 5ই অগস্টের পর থেকে এরকম প্রচুর টপ টপ জিহাদি যারা জেলবন্দি ছিলেন, যারা হাসিনার সময় জেলে গিয়েছিলেন, তাদেরকে তিনি ছেড়ে দিচ্ছেন। তো খুব স্বাভাবিক না যে সেখানে অবাধভাবে যে মৌলবাদ সেটা মাথাচাড়া দিচ্ছে? শুধু তাই না, আপনার মৌলবাদ, জঙ্গিবাদ এবং শীর্ষ সন্ত্রাসী যারা, যখন আপনি ডাকাতের সর্দারকে ছেড়ে দেবেন জেল থেকে তখন সমাজে ডাকাতি বেড়ে যাবে। রেপিস্টদেরকে যখন আপনি ছেড়ে দেবেন তখন সমাজে, কারণ এখানে কোনো ডিটারেন্স কাজ করছে না। যখন জেলে একজন সাব্যস্ত হয় আজীবন জেলে থাকছে তার অপরাধের জন্য, তখন সমাজে একটা মেসেজ যায় যে এইগুলো করলে, অপরাধ করলে শাস্তি আছে। কিন্তু আপনি কি মেসেজ দিচ্ছেন সমাজে? যে ক্রাইম পেজ, এটা করলে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ মার্ডার, কোয়াইট লিটারালি। এবং এটা তো যেই শীর্ষ সন্ত্রাসীর কথা বলছি তারা কিন্তু একটা দুইটা মার্ডার করে নাই, তারা একাধিক আপনার টেররিস্ট অ্যাটাক ইনভলভ ছিল। সো এই জন্য এই রুল অফ ল এবং ল্যাক অফ ইম্পিউনিটি, ইম্পিউনিটি, এবং এটা খুবই আমাদের জন্য শঙ্কার বিষয়। এরকম এই লেভেলে আমরা এটা কখনোই দেখিনি, এবং বিচার বিভাগকেও উনি তোয়াক্কা করছে না। বিচার বিভাগে এটা কিন্তু তারা বেল নিয়ে বেরোচ্ছে না, তারা কিন্তু অলরেডি আদালত থেকে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত ছিল। তো এই বিষয়টা আমাদের কাছে একেবারে ইট ইজ নট মেকিং সেন্স। এবং ডক্টর ইউনূস যিনি নারী ক্ষমতায়ন নিয়ে এত কাজ করেছেন, হ্যাঁ, ওনার এই সাইলেন্সটা একেবারেই আমাদের কাছে গ্রহণযোগ্য না। তো এখানে দেখেন, এটাকে একটু কনভার্স করি, আমরা একটু উল্টে দেখি যে তাহলে তাহলে বর্তমান সরকার প্রতিনিধিত্ব কাদের করছে? যারা ল অ্যাবাইডিং সিটিজেন তাদের প্রতিনিধিত্ব করছে, নাকি লাই দিচ্ছে যারা অপরাধ করছে? একই সাথে দেখবেন এই কতিপয় যে সমন্বয়কারী বলা হচ্ছে, কতিপয় ছাত্র, এরা কিন্তু আসলে ছাত্র কিনা, তাদের বয়স কত? বাই ডেফিনেশন তারা যদি ছাত্র হয় তাদের কিন্তু হালাল কোনো রোজগার নেই। তো তাহলে তারা যে বিলাসবহুল জীবন যাপন করছে এবং বড় বড় অফিস নিচ্ছে, এগুলা ফান্ডিং কোথা থেকে আসছে? আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে ইউএসএইড 21 মিলিয়ন এবং 29 মিলিয়ন দুটো ট্রাঞ্চে হিউজ অ্যামাউন্ট অফ টাকা বাংলাদেশে এসেছে। কিন্তু যেটা বলতে চাচ্ছি, সেই টাকাই কি এই ছাত্র নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে? অফিসিয়ালি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এটা অন্য কোনো হাওলার মাধ্যমে বা মানি লন্ডারিং এর মাধ্যমে তাদের হাতে আসছে, সেটা তুলিয়ে দেখার বিষয়। কারণ ব্যাংক অ্যাকাউন্টে আসলে তো তাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ তাদের তো
তারা যদি নিজেদেরকে ছাত্র হিসেবে দাবি করে, তাহলে তো বাই ডেফিনিশন তাদের কোনো রোজগার নেই। তাহলে হাউ ডু দে এক্সপ্লেইন তাদের আপকিপ কে কে করছে, তাদের আপনার দৈনন্দিন খরচ কে দিচ্ছে, তাদের অফিস কে চালাচ্ছে? তারা লাক্সারি অফিস নিচ্ছে, হেলিকপ্টারে চলে বেড়াচ্ছে। হ্যাঁ, সো তারা এখন জমি টমি কিনছে, বাড়ি কিনছে, এগুলো কোথা থেকে আসছে? সো এখন যে প্রশ্নটা আমাদের সামনে সেটা হচ্ছে যে এই সমন্বয়কারীরা যখন ফেসবুকে পোস্ট দিয়ে মানুষের বাসায় ঢুকে ভাঙচুর করছে, লুট করছে, প্রকাশ্যে ৩২ নম্বর বাইতুল আমান নারায়ণগঞ্জে একটা ১০০ বছরের পুরনো বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি ভেঙে দিচ্ছে, সেখানে অপরাধীরা কারা আমরা জানি, তারা ভিডিওতে লাইভ ফুটেজ হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন সরকার নিচ্ছে না। একইভাবে ৩১শে ডিসেম্বর এই কতিপয় বেকার সকল ছাত্র যারা আছে তারা ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে গিয়ে একটা বাংলাদেশের জন্য একটা প্রক্লেমেশন করতে চাচ্ছে, যেটা একটা রাষ্ট্রদ্রোহীর অপরাধের সামিল। ১২৩-এর কর একটা অপরাধ। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলেই হয়তো এই ধরনের ঘটনা বারবার মাথাচাড়া দিচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে বারবার যে ছবিটা দেখা যাচ্ছে যে সেখানে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিহাদিরাই কি তাহলে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছাড়া করবে? তাহলে কি মোহাম্মদ ইউনূসের যে প্ল্যানিং সেটা তার দিকেই ব্যাকফায়ার হবে? সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার তানিয়া, তিনি পরিষ্কার ব্যাখ্যা করছেন, খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে যারা জিহাদিরা রয়েছেন, যারা এত বড় বড় কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তারাই কি কোথাও মোহাম্মদ ইউনূসের গদিচ্যুত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে না? তো সেটা ব্যাকফায়ার হয়ে যাবে না তো ইউনূসের ক্ষেত্রে? আপনার কি মনে হয়? ব্যাকফায়ার সম্ভাবনা তো আছেই, কিন্তু এটা ডক্টর ইউনূসের কর্মের ফলও হতে পারে। কারণ যেটা আগেও বলেছি, আপনার প্রোগ্রামে একটু আগেও বললাম যে উনি প্রতিনিধিত্ব কাদেরকে করছেন? উনি বলেন যে ওনাকে ক্ষমতায় গদিতে বসিয়েছে এই কতিপয় ছাত্ররা, এবং তারা হচ্ছে ওনাকে নিয়োগ দিয়েছে, তারা হচ্ছে ওনার বস। সো তাহলে উনি যেটা করছেন যে উনি নিজেকে মনে করছেন না যে বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধিত্ব উনি করছেন। তো যারা তার বস তাদেরকে উনি প্রচুর ছাড় দিচ্ছেন, তাদেরকে ইমপ্রেস করছেন, এবং ওনার ক্যাবিনেটেও তাদেরকে কিন্তু ৩টি গদি উনি দিয়েছেন যাদের কোনো অভিজ্ঞতা নাই এবং যোগ্যতা নাই, তাদেরকে কিন্তু তিনি ওখানে বসিয়েছেন। তো হি ইজ রাইডিং আ টাইগার, না, উনি বাঘের পিঠে উঠেছেন, এবং এটা তো ওনাকে কেউ বাধ্য করে নাই বা জোরপূর্বক কেউ করেনি, উনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় সেই জায়গাটায় গিয়েছেন।